আসসালামু আলাইকুম। বিজেএস এবং বার্ট এমসিকিউ প্রিপারেশনের অংশ হিসেবে আমরা সিআরটিসি থেকে আজকে বেশ কয়েকটা সেকশন আলোচনা করব। এবং এই কয়েকটা সেকশন পরীক্ষার যেমন যেমন ইম্পর্টেন্ট, তেমনি প্র্যাকটিক্যাল লাইফে এটা আপনার খুব প্রয়োজন হবে। এইসব সেকশনে বলা হচ্ছে যে কোন কোন অবস্থায় মামলা করা যাবে না, আদালত মামলা নেবে না। এবং এখানে আমি বেশ কিছু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস এর কথা বলবো, যেগুলো বই পুস্তকে পাবেন না। এই জন্য আশা করি পুরো ভিডিওটা যদি শুনেন তাহলে আপনার অনেক লাভবান হবে। তাহলে আমরা শুরু করছি। প্রথমে হলো 195, সিআরপিসির 195। এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে সরকারি কর্মকর্তার আইনানুগ নির্দেশ ভঙ্গে অপরাধের মামলা। এখন এই যে সরকারি কর্মকর্তার আইনানুগ নির্দেশ ভঙ্গ, অর্থাৎ সরকারি কোনো কর্মকর্তা যদি কোনো নির্দেশ দেয় কাউকে, যেমন পুলিশ অফিসার বলতেছে যে এই এলাকায় মিছিল করা যাবে না, বা এইখানে সমাবেশ করা যাবে না, তা সত্ত্বেও যদি কেউ এটাকে উপেক্ষা করে মিছিল করে বা সমাবেশ করে, তাহলে দ্যাট উড বি ট্যান্টামাউন্ট টু দ্য ভায়োলেশন অফ দ্য লফুল অথরিটি অফ দ্য পাবলিক সার্ভেন্ট। তাহলে ইট উড বি কনসিডার্ড অ্যাজ এন অফেন্স। ঠিক একইভাবে একজন কোর্টের প্রসেস সার্ভিং পিয়ন বিবাদীর বাড়িতে গেল টু সার্ভ দ্য সমন, বিবাদী রিফিউজ টু রিসিভ দ্য সমন। বাই ডুইং দ্যাট দ্য ডিফেন্ডেন্ট হ্যাজ কমিটেড অ্যান অফেন্স। বিবাদী কিন্তু এর দ্বারা একটা অপরাধ করলো। কেন? তিনি সরকারি কর্মকর্তার নির্দেশ ভঙ্গ করলেন, এই নোটিশটা রিসিভ করলেন না। তো এরকম আরেকটা উদাহরণ আমরা দিতে পারি। যেমন ধরেন 144, 145 সিআরপিসি তে যে মামলাগুলো হয়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট করে। তো এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি প্রসিডিংস ড্র করে নির্দেশ করে যে এই এলাকায় কোনো মিছিল মিটিং করা যাবে না, 144 ধারা জারি করে, আহ তাহলে এই ম্যাজিস্ট্রেটের আদেশ লঙ্ঘন হলো, এটা অপরাধের সামিল। তেমনি ভাবে 145 ধারার কোনো মামলায় ম্যাজিস্ট্রেট যদি প্রসিডিংস করে করে প্রতিপক্ষকে বলে যে সিভিল কোর্ট কর্তৃক এই দখলের বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই জমিতে আপনি আসতে পারবেন না, বা প্রার্থীর শান্তিভঙ্গ ভোগ দখলে বাধা দিতে পারবেন না, তা সত্ত্বেও যদি দেয়, তাহলে এটা হবে সরকারি কর্মকর্তার আইনানুগ নির্দেশ ভঙ্গের অপরাধ। এইসবের ক্ষেত্রে বলা হয়েছে যে সরকারি কর্মকর্তার নির্দেশ পালন না করার অপরাধের জন্য আনীত মামলা নির্দেশ প্রদানকারী কর্মকর্তার লিখিত অভিযোগ ছাড়া গ্রহণ করা যাবে না। কিরকম বিষয়টা? যেমন পুলিশ অফিসার বললো যে এই এলাকায় মিছিল করা যাবে না জনশৃঙ্খলার স্বার্থে, বা এখানে সমাবেশ করা যাবে না জনশৃঙ্খলার স্বার্থে, জননিরাপত্তার স্বার্থে, তারপরে করা হলো। এখন এই বিষয়ে এই তারপরে করা হলো, এটা তো অপরাধের সামিল হলো। এটা পেনাল কোডের 171 ধারা থেকে 188 ধারার, সরি 172 ধারা থেকে 188 ধারার অপরাধ হলো। তাহলে এখন যদি পুলিশ মামলা করতে চায়, তাহলে যে পুলিশ অফিসার এই নির্দেশটা জারি করেছিল তাকেই কমপ্লেন পিটিশন করতে হবে ম্যাজিস্ট্রেট কোর্টে। আবার ওই যে 145-এর কথা বললাম সিআরপিসির, যে ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রসিডিং ড্র করে রেস্ট্রেন করছেন অপোজিট পার্টিকে, নট টু ডিস্টার্ব দ্য পিসফুল পজিশন অফ দ্য পিটিশনার, তারপরেও যদি এই অপোজিট পার্টি সেটাকে ভায়োলেট করে, প্রার্থীর পিসফুল পজিশনে ডিস্টার্ব করে, তাহলে দ্য অপোজিট পার্টি হ্যাজ ভায়োলেটেড দ্য লফুল অর্ডার অফ এ পাবলিক সার্ভেন্ট। তাহলে এটা একটা অপরাধ হয়ে গেল। এখন এই প্রতিপক্ষের বিরুদ্ধে এই এডিএম সাহেব বা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেব যিনি আদেশটা ড্র করছেন, তিনি লিখিতভাবে কমপ্লেন পিটিশন যদি দায়ের করেন, তাহলে এটার ভিত্তিতে আদালত কগনিজেন্স নেবে। তাছাড়া অন্য কোনো কোনোভাবে অন্য কারো মানে এখানে কি, যেমন প্রার্থী তিনি গিয়ে যদি মামলা করেন যে এডিএম সাহেব বা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেব প্রতিপক্ষকে নির্দেশ দিয়েছিল আমার জমিতে বা আমার শান্তিপূর্ণ ভোগ দখলে বাধা দখল শান্তিপূর্ণ ভোগ দখলে বাধা না দেওয়ার জন্য, কিন্তু তারপরে তারা লঙ্ঘন করছে, এর দ্বারা তারা অপরাধ করছে। এখন এইটার ভিত্তিতে যদি কমপ্লেন করতে যায় প্রার্থী পক্ষ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে, তাহলে আদালত এই মামলাটা গ্রহণ করবে না। কারণ এই সিআরপিসির 195 ধারার ক্লজ 1-এ সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে কর্মকর্তা লিখিত আদেশ দিয়েছিলেন তার লিখিত কমপ্লেইন লাগবে, তাছাড়া অন্য কারো কমপ্লেইন ছাড়া এই মামলা গ্রহণ করা যাবে না। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট আইটেম। এখানে আরেকটা আইটেম আছে
বিচারের বিরুদ্ধে সংঘটিত অপরাধের মামলা সংশ্লিষ্ট আদালতে লিখিত অভিযোগ ছাড়া গ্রহণ করবেন না। এটা কিরকম? কেউ যদি আদালতে গিয়ে মিথ্যা সাক্ষ্য দেয়, কেউ যদি আদালতে গিয়ে মিথ্যা মামলা করে, ইন বোথ দ্য কেসেস, বিচার করার পর বিচারকারী আদালত যদি এই ফাইন্ডিংস দেয় যে আমি যে মামলাটার বিচার করলাম ইট ওয়াজ আ ফলস কেস, অথবা আমি যে মামলাটার বিচার করলাম এখানে বাদী পক্ষ বা বিবাদী পক্ষ বা প্রসিকিউশন অথবা ডিফেন্স প্রডিউস ফলস এভিডেন্স, এ ধরনের যদি সিচুয়েশন হয়, তাহলে ওই বিচারকারী আদালত যিনি বিচার করলেন তিনি যদি অভিযোগ করেন, কমপ্লেন পিটিশন দায়ের করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে, তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই মামলাটা কগনিজেন্স নিতে পারবেন। তাছাড়া ওই বাদী বা বিবাদীর কারো অভিযোগের প্রেক্ষিতে আসামি বা রাষ্ট্রপক্ষের কারো অভিযোগের ভিত্তিতে কোনো মামলা কগনিজেন্স নেওয়া যাবে না, বা এই বিষয়ে আদালত কোনো মামলা নিতে পারবে না। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। কারণ এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো আপনি কোনো সচরাচর কোনো বই পুস্তকে পাবেন না। এরপরে আসেন, সাক্ষ্যে প্রদত্ত দলিলাদির বিরুদ্ধে সংঘটিত অপরাধের মামলা সংশ্লিষ্ট আদালতের লিখিত অভিযোগ ছাড়া গ্রহণ করবেন না। অর্থাৎ কোনো আদালতে, সেটা সিভিল হোক অথবা ক্রিমিনাল হোক, কোন একটা দলিল করা হয়েছে কিন্তু সেটা হলো জাল দলিল, জাল করে একটা দলিল, দলিল হতে পারে, কোনো ডকুমেন্টস হতে পারে, কোনো রিসিট হতে পারে, কোনো ট্রানজেকশন হতে পারে, হোয়াট এভার ইট মে বি। তাহলে অর্থাৎ কোনো জাল দলিল দস্তাবেজ যদি বিচারে সাক্ষ্যে উপস্থাপন করা হয়, তাহলে এক্ষেত্রেও বিচারে বিচারকারী আদালতকে বলতে হবে যে আমার কাছে বাদী তার মামলা প্রমাণের জন্য, বা রাষ্ট্রপক্ষ তার মামলা প্রমাণের জন্য, বা একিউজড তার দাবি প্রমাণের জন্য যে দলিলটা উপস্থাপন করেছেন সেটা মিথ্যা। বিচারকারী আদালতের রায়ে সুস্পষ্ট এ ধরনের বক্তব্য থাকতে হবে। তারপরে এই বিচারকারী আদালত রায় দেওয়ার পর তিনি চিফ জুডিশিয়ালে অভিযোগ জানাতে পারবেন। এগুলো প্র্যাকটিক্যাল, এগুলো খুব কম মানুষ জানে, খুব কম আইনজীবী জানে এই প্র্যাকটিস গুলো। 30-40 বছর প্র্যাকটিস করছে, তারপরে এই জিনিসগুলো ভালো বোঝে না, ভুল করে। আজকে আমি হিয়ারিং নিলাম, দেখলাম যে তার হয়তো 45 বছর প্র্যাকটিস ছিলেন, তিনি এই জিনিসটা ভুল করেছেন। শুধু দলিলটা উপস্থাপন করছেন, এখন ওই বিজ্ঞ কৌশলে দাবি করতেছেন যে এটা জাল দলিল উপস্থাপন করছেন। এই জন্য তিনি আদালতকে, বিচারকারী আদালতকে একটা অ্যাপ্লিকেশন দিয়েছেন যে স্যার তার বিরুদ্ধে আপনি 471 বা 475 বা 476 ধারার অভিযোগ আনুন। কিন্তু না, এটা হবে না। কেন হবে না? এই জাল দলিল যে উপস্থাপন হয়েছে, এইটা যে জাল দলিল এটা বলার এখতিয়ার শুধুমাত্র বিচারকারী আদালতে, বাই জাজমেন্ট। আদালত রায়ে বলবে যে এটা জাল দলিল, অনলি দেন আপনি বাদী পক্ষে হন আর বিবাদী পক্ষের লয়ার হন, আপনি অ্যাপ্লিকেশন দেন না আদালতে, স্যার যেহেতু আপনি রায়ের গর্ভে বলছেন যে বাদী এই দলিলটা দিয়েছে, এটা জাল দলিল দিয়েছে, বা এই কাগজটা জাল দলিল জাল করে দিয়েছে, সৃজিত ফেব্রিকেটেড দিয়েছে, তাহলে আপনি তার বিরুদ্ধে এই ফলস এভিডেন্স, ফেব্রিকেটিং এভিডেন্স দেওয়ার জন্য অভিযোগ আনেন। এগুলো আপনি সচরাচর পাবেন না, এগুলো খুব কম মানুষ জানে। এই জন্য বলছিলাম যে ভিডিওটা পুরোটা দেখেন, অনেক কিছু প্র্যাকটিক্যালি শিখতে পারবেন। হুম। এই বিচারকারী আদালত তখন একটা কমপ্লেইন পিটিশনের ভিত্তিতে চিফ জুডিশিয়ালে পাঠাবে। চিফ জুডিশিয়াল তখন এটার উপর কগনিজেন্স নিয়ে ওই যারা মিথ্যা জাল দলিল উপস্থাপন করছিল বিচারে, তাদের বিরুদ্ধে ইয়া বিচার করবে, চার্জ ফ্রেম করে। দিস ইজ দ্য এক্সাক্ট প্রসিডিউর, বাট মোস্ট অফ দ্য লয়ার ডোন্ট নো ইট। ওকে। হাওয়ার, এরপর আসেন 196 সিআরপিসির, এখানে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধের মামলা। রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ মানে বিদ্রোহ হতে পারে, বিভিন্ন মিউটিনি হতে পারে, এগুলোকে বোঝানো হচ্ছে। রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধের মামলা সরকারের মঞ্জুরি ব্যতীত কোনো আদালতে বিচার্য গ্রহণ করবে না। যেমন সেডিশন, রাষ্ট্রদ্রোহের মামলা, এগুলোর মামলা করার ক্ষেত্রে আগে সরকারের মঞ্জুরি লাগবে, মঞ্জুরি কোন আদালত বিচার গ্রহণ করা যাবে না। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দেই, যেটা ম্যাক্সিমাম লোক মানে আইন অঙ্গনের মানুষ জানে না। সেটা হলো, এই যে আমরা বলছি নো কোর্ট শ্যাল টেক কগনিজেন্স, এর অর্থ কিন্তু এ না যে মামলাটা করাই যাবে না। মামলাটা করা যাবে, মামলাটা করা যাবে। যেমন রাষ্ট্রদ্রোহের মামলার কথা বলি, যে যেমন একবার আহ, মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে আমাদের
মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল, রাষ্ট্রদ্রোহের মামলা। তো এই যে মনে করুন মাস্টার হলো, এই মামলাটা করা যাবে, এইটা তদন্ত হবে, তদন্ত রিপোর্ট আদালতে দাখিল হবে। তারপর আদালত যদি দেখে যে হ্যাঁ এখানে কগনিজেন্স গ্রহণ করার সুযোগ আছে, ইন দ্যাট কেস, প্রসিডিউরটা বলে দেই ভালো করে শুনেন। আদালত, ওই সংশ্লিষ্ট আদালত, যে আদালতে চার্জ হলো, অনুসন্ধান রিপোর্ট বা তদন্ত রিপোর্ট ফাইল হলো, তিনি সংশ্লিষ্ট মিনিস্ট্রিতে লিখবেন, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লিখবেন যে এনার বিরুদ্ধে এরকম অভিযোগ আনা হয়েছে রাষ্ট্রদ্রোহের, এইটা তদন্ত করে এর মানে এভিডেন্স পাওয়া গেছে, তার বিরুদ্ধে অপরাধ বিচারার্থ গ্রহণ করা যেতে পারে, এই বিষয়ে সরকারের অনুমতি চাচ্ছি। তখন বিচারকারী আদালত, যেখানে আদালতে মামলাটা দায়ের হয়েছিল, ওই আদালতের চিঠির প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিচারের অনুমতি দিতে পারে। যদি দেয়, অনলি দেন দ্য কোর্ট মে টেক কগনিজেন্স। এই প্রসেসটা ভালো করে মনে রাখেন, এটা ম্যাক্সিমাম লোক জানেন। মামলা করতে বাধা নেই, কিন্তু মামলার কগনিজেন্স নিতে প্রবলেম। কগনিজেন্স নেওয়া যাবে না। আদালত মামলা নিল, 200 ধারায় পরীক্ষা করলো, তারপরে অনুসন্ধানে দিল, তদন্ত দিলে, সে তদন্ত রিপোর্ট আসলো, এসে তদন্তে যদি প্রসিকিউশন রিকমেন্ড হয়, তখন আদালত প্রসিকিউশনটা কগনিজেন্সটা নিতে পারবে না। এটা বলা হয়েছে এই সেকশন গুলো, 195, 96 সোফার আমি যেগুলো আলোচনা করলাম। তখন সংশ্লিষ্ট আদালত, যেখানে এই মামলাটা দায়ের হয়েছিল, তখন স- সরকারকে লিখতে হবে। সরকার বলতে সংশ্লিষ্ট মিনিস্ট্রিকে লিখতে হবে। তার স্যাংশন পাওয়া গেলে তারপরে এই মামলা শুরু হবে। একইভাবে 196 এতে যে জিনিসটা বলা হয়েছে, যে কেউ ক্রিমিনাল কনস্পিরেসি, কারো বিরুদ্ধে ক্রিমিনাল অপরাধজনক ষড়যন্ত্রের ও যে অভিযোগ আনা হয়, সেটাও আদালত সরাসরি কগনিজেন্স নিতে পারবে না। আবার 196 বিতেও বলা হয়েছে যে রাষ্ট্রের বিরুদ্ধে সংগঠিত অপরাধের প্রাথমিক তদন্তের নির্দেশ জেলা ম্যাজিস্ট্রেট দিতে পারবেন এবং পুলিশ ইন্সপেক্টর সেই তদন্ত করতে পারবেন। এই সেকশন গুলো খুব ইম্পর্টেন্ট। 196 বি থেকেও প্রশ্ন আসতে পারে এমসিকিউতে। এরপরে আসেন 197, জজ এবং সরকারি ম্যাজিস্ট্রেট গণের বিরুদ্ধে মামলা। অর্থাৎ কেউ যদি কোনো জজ, ম্যাজিস্ট্রেট অথবা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আহ, তারা কোনো অপরাধ করে, সেই অপরাধের জন্য মামলা করতে চায়, তাহলে এখানে বলা হয়েছে সরকারের মঞ্জুরি ব্যতীত মামলা বিচারার্থে গ্রহণ করা যাবে না। একজন ডাক্তার কোনো রোগীর চিকিৎসা করতে গিয়ে হসপিটালে তার সঙ্গে হয়তো কোনো অশোভন আচরণ করে ফেললেন, তখন যদি মানে at the time of discharging public duty the doctor has committed this unbecoming behavior with her with his patient, তখন এইটা একটা অপরাধ বলে গণ্য হবে। এই অপরাধের জন্য, যেহেতু তিনি at the time of discharging public duty এই অফেন্সটা করছেন, এটা সরাসরি মামলা করা যাবে বটে, কিন্তু যখন কগনিজেন্স তদন্ত হয়ে আসবে যে হ্যাঁ দ্য ডক্টর হ্যাজ কমিটেড দ্য অফেন্স এগেনস্ট দ্য ভিকটিম, তখন উনি যেহেতু সরকারি কর্মকর্তা, তখন এই 197 সুবিধাটা তিনি পাবেন। আদালত সরাসরি কগনিজেন্স নিতে পারবেন না। মামলা হওয়ার পর এটাকে অবশ্যই অনুসন্ধানে অথবা তদন্তে পাঠাবেন। তদন্ত রিপোর্ট পাওয়ার পর তদন্ত করে পুলিশ অফিসার বা অনুসন্ধান করে পুলিশ অফিসার যদি প্রসিকিউশন রিকমেন্ড করে যে হ্যাঁ তিনি অপরাধ করেছেন, আমি তার সাক্ষ্য প্রমাণ পেয়েছি, এখন যখন কগনিজেন্সের প্রশ্ন আসবে, তখন আদালত আর কগনিজেন্স নিতে পারবেন না, আনলেস এন্ড আনটিল স্যাংশন গিভেন ফ্রম দ্য মিনিস্ট্রি অফ হেলথ। এই জিনিসটা ভালো করে মনে রাখবেন। কোন জজ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে এরকম কোন অপরাধ সংগঠনের অভিযোগ আনলে তার আইন মন্ত্রণালয় থেকে আপনার স্যাংশন দেবে। মামলা করতে কোনো বাধা নেই, মাইন্ড ইট, আই রিপিট অ্যাগেন এন্ড অ্যাগেন। কিন্তু যখন কগনিজেন্স হবে, ঠিক তখন এই বাধাটা দাঁড়িয়ে যাবে 197 ধারাটা। তখন আদালতকে আইন মন্ত্রণালয়ের স্যাংশন নিতে হবে। একইভাবে 199 ধারায় বলা হয়েছে বেবিচারের বিরুদ্ধে মামলা। কোনো মহিলা যদি এরকম কোনো পরকীয়া করে বা এই ধরনের কোনো অ্যাডাল্টারি করে, এটা যদি ডিটেক্ট হয়, তাহলে আহ, স্বামীর অনুমতি ব্যতীত যে মহিলা এ ধরনের অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছে বা এরকম বেবিচারের শিকার হয়েছে, সেই মহিলার স্বামীর অনুমতি ব্যতীত, অথবা যদি স্বামী না থাকে, তার আইনানুগ যিনি অভিভাবক, তার অনুমতি ব্যতীত আদালত কোনো অপরাধ বিচারার্থ গ্রহণ করতে পারবে না। তাহলে আজকে এ পর্যন্তই। আমাদের
প্র্যাকটিক্যাল আঙ্গিকে এই ডিসকাশন গুলো আপনাদের কেমন লাগছে, ভালো কিছু শিখছেন কিনা, নতুন কিছু শিখছেন কিনা, এটা কমেন্ট করে জানাবেন। তো আবারও বাদুল্লাহ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ টু ওয়াচ দিস ভিডিও। এবং এই সেকশন গুলো থেকে অনেক প্রশ্ন হতে পারে, দিজ আর ভেরি প্র্যাকটিক্যাল, সো এগুলো আপনারা ভালো করে পড়বেন।